মধ্যপ্রাচ্যের বাতাসে নতুন সংঘাতের গন্ধ। একজন জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিক সতর্ক করেছেন, আগামী ১২ মাসের মধ্যে ইসরায়েল ইরানে বড় ধরনের হামলা চালাতে পারে। ৬ মাস আগে অপারেশন রাইজিং লায়ন ইরানকে লক্ষ্য করে যে হামলা হয়েছিল তার রেশ এখনও কাটেনি। পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে, কারণ ইরান তার শক্তি আরও জোরালোভাবে প্রকাশ করছে, আর ইসরায়েল সেই শক্তিকে থামাতে চাইছে যে কোনোভাবে। কিন্তু কূটনীতিক বলেছেন, ওয়াশিংটন এখনই ইসরায়েলকে সবুজ সংকেত দেবে না, কারণ আমেরিকা চায় প্রথমে গাজা পুনর্গঠন এগিয়ে যাক। বড় হামলা হলে সব প্রচেষ্টা ভেস্তে যেতে পারে, তাই আগামী কয়েক সপ্তাহে কিছু ঘটার সম্ভাবনা নেই। তবু ভবিষ্যৎ ভয়ঙ্কর। কূটনীতিক নিজেই বললেন, আমি বিশ্বাস করি আগামী ১ বছরের মধ্যেই ইসরায়েল ইরানে সামরিক অভিযান চালাবে, কারণ তাদের মতে ইরানের নেতৃত্ব, বিশেষ করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি আগের যুদ্ধে সঠিক বার্তা নেননি, বরং ইরান আরও দৃঢ়, আরও শক্তিশালী হয়েছে, নিজেদের সামরিক প্রস্তুতি দ্বিগুণ করেছে। ইরানের সামরিক সক্ষমতা এখন পুরো অঞ্চলে আলোচনার কেন্দ্র। রকেট, ড্রোন, ক্ষেপণাস্ত্র সব ক্ষেত্রেই তারা এখন বড় শক্তি। এটাই ইসরায়েল ও পশ্চিমাদের উদ্বেগ বাড়াচ্ছে। তেহরানের সংকট নাকি শক্তির বিস্ফোরণ? কূটনীতিক বলেছেন, ইরান বড় অভ্যন্তরীণ সমস্যার মুখে। জলসংকট, অর্থনৈতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি নাজুক। তবুও ইরান পিছিয়ে নেই, বরং হুমকি আরও জোরে দিচ্ছে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি সতর্ক করে বললেন, আমাদের ওপর নতুন হামলা হলে জবাব হবে আরও কঠোর। ইরান এখন সর্বোচ্চ সামরিক প্রস্তুতিতে। তিনি দাবি করলেন, সাম্প্রতিক যুদ্ধে শত্রুর দুর্বলতাই প্রকাশ পেয়েছে। লেবানন সীমান্তে আগুন জ্বলছে। হিজবুল্লাহ চিফ অব স্টাফ নিহত হওয়ায় উত্তেজনা তীব্র হয়েছে। কূটনীতিক বললেন, কেউ নতুন যুদ্ধ চায় না, কিন্তু হিজবুল্লাহ যদি দক্ষিণ লেবাননে অবস্থান শক্ত করে, ইসরায়েল নিশ্চুপ থাকবে না। তবুও তিনি ইসরায়েলকে কূটনৈতিক পথও খুলে রাখতে বললেন। লেবাননকে কিছু আশ্বাস দিতে হবে, কারণ একতরফা সামরিক পদক্ষেপ পরিস্থিতি আরও জটিল করবে। পশ্চিম তীরেও আগুন। পশ্চিম তীরে বাড়ছে সহিংসতা। ইসরায়েল নতুন বসতি নির্মাণ বাড়াচ্ছে। ইউরোপ বলছে, এটি আনুষ্ঠানিক না হয়েও বাস্তবিক দখল। ফিলিস্তিন কর্তৃপক্ষের ওপর আর্থিক চাপ বাড়ছে। ব্যাংক লেনদেনেও বাধা দেওয়া হচ্ছে। কূটনীতিক সতর্ক করলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষ ভেঙে পড়লে পুরো অঞ্চল অস্থিতিশীল হবে। ইসরায়েলের নিরাপত্তাও ঝুঁকিতে পড়বে। সামনে যে সময় আসছে তা অন্ধকার। মধ্যপ্রাচ্য যেন বিস্ফোরণের আগে গভীর নীরবতা। একদিকে ইসরায়েলের পরিকল্পনা, অন্যদিকে ইরানের শক্তি, প্রস্তুতি ও আত্মবিশ্বাস। তার মাঝখানে লেবানন, গাজা ও পশ্চিম তীরের আগুন। বিশ্ব এখন তাকিয়ে, এই আগুন কি থামবে, নাকি আগামী ১২ মাসেই শুরু হবে এক ভয়ঙ্কর অধ্যায়? ইসরায়েলের দুঃস্বপ্ন, ইরানের হাতে পাইলটদের গোপন প্রোফাইল। তেহরান থেকে ভেসে এলো এক হিমশীতল ঘোষণা। এই ঘোষণা যেন ইসরায়েলের সামরিক ব্যবস্থার একেবারে হৃৎপিণ্ডে এক চরম আঘাত হেনেছে। ইরান দাবি করেছে, তারা ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কমান্ডার এবং ড্রোন অপারেটরদের সম্পূর্ণ গোপন তথ্য উন্মোচন করেছে। ইরানের সরকারি টেলিভিশন ও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জুন মাসে ইরানের ওপর ইসরায়েল যে অপ্রীতিকর হামলা চালিয়েছিল, তাতে অংশ নেওয়া সব পাইলটদের পরিচয় এখন তাদের কাছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার আড়ালে লুকিয়ে থাকা এসব সেনার নাম, পরিচয়, বসবাসের স্থান, তাদের ইউনিট এবং কর্মস্থল এখন আর গোপন নেই। এটি কেবল একটি তথ্য ফাঁস নয়, এটি এক অদৃশ্য যুদ্ধের চূড়ান্ত চাল, যা ইরানের গোয়েন্দা শক্তির এক অভাবনীয় সাফল্য। এখানেই রয়েছে এক লোমহর্ষক টুইস্ট। ইরান কেবল তথ্য সংগ্রহ করে থেমে থাকেনি, তারা এর প্রতিশোধও নেওয়া শুরু করেছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেলে যে পাইলটদের মুখ অস্পষ্ট করে দেখানো হয়, তাদেরই একজন মেজর ইয়েশ অ্যাশ। ১৯৭৩ সালে ইয়ম কিপ্পুর যুদ্ধে নিখোঁজ হওয়া এক পাইলটের নাতনি তিনি। এক সাক্ষাৎকারে অ্যাশ বলেছিলেন, তিনি সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে চান, কিন্তু তেহরানের চ্যানেলের ঘোষণা ছিল সরাসরি, এখন তিনি নিজেই আর নিরাপদ নন। এই কথাটি যেন ইরানের সামরিক মনোবলের প্রতীক। মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের গোয়েন্দা সংস্থা স্যাটেলাইট ছবির মাধ্যমে এসব পাইলটের বাড়ি এবং তাদের গতিবিধি চিহ্নিত করেছে। তাদের এই তথ্যের ভাণ্ডার ভবিষ্যতের যে কোনো প্রতিশোধমূলক হামলার জন্য এক কৌশলগত সুবিধা এনে দেবে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো, এই প্রতিশোধ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন পাইলটের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের কেন্দ্রীয় শহর ইয়াভনেতে এক পাইলটের বাড়িতে হামলার ঘটনা এর স্পষ্ট উদাহরণ।
ইরানের দাবি, তাদের এই পাল্টা হামলা এতই শক্তিশালী ছিল যে ইসরায়েল মাত্র 12 দিনের মাথাতেই যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয়। ইরানের সশস্ত্র বাহিনী অন্তত 22 বার পাল্টা হামলা চালিয়েছিল, যার লক্ষ্য ছিল ইসরায়েলের পারমাণবিক, সামরিক এবং শিল্প স্থাপনাগুলো। এই ঘটনাগুলো প্রমাণ করে ইরানের সামরিক সক্ষমতা ইসরায়েলের ধারণার চেয়ে অনেক বেশি। প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। যখন ইরান পাল্টা হামলা শুরু করে, ইসরায়েল তখন তাদের পাইলটদের সরিয়ে স্কুলে বা অন্যান্য বেসামরিক স্থানে নিয়ে যায়। এর উদ্দেশ্য ছিল, যদি ইরান সেখানে হামলা চালায় তাহলে আন্তর্জাতিকভাবে ইরানকে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগে অভিযুক্ত করা যাবে। কিন্তু ইরান এই কৌশল বুঝতে পেরেছে এবং এমন কোনো ফাঁদে পা দেয়নি। ইরানের পক্ষ থেকে এক শীতল সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যা প্রকাশিত হয়েছে তা কেবল একটি নমুনা। আরও বহু গোপন তথ্য ভবিষ্যতে প্রকাশ করা হবে। এই ঘোষণা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের এই খেলা এখন আর শুধু সামরিক শক্তি নয়, বরং গোয়েন্দা তথ্যের, যেখানে ইরান এক অভাবনীয় শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করে চলেছে। পারমাণবিক সাবমেরিনের ছায়া। ট্রাম্প মেদভেদেভের বাকযুদ্ধ কি যুদ্ধের সূচনা? ঘড়ির কাঁটা রাতের নীরবতা ভেঙে দিচ্ছে। ওয়াশিংটনের আকাশে থমথমে মেঘ। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ভেসে আসছে এক শীতল নির্দেশ। ডোনাল্ড ট্রাম্প তার দেওয়া আলটিমেটামের সময়সীমা কমিয়ে এখন মাত্র 10 থেকে 12 দিন করা হয়েছে, কিন্তু রাশিয়া তাতে কর্ণপাত করেনি। বরং ক্রেমলিনের সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একের পর এক উস্কানিমূলক মন্তব্যে আগুন জ্বলছে। মেদভেদেভ যেন সোশ্যাল মিডিয়ার যুদ্ধে নেমেছেন। প্রথমে এক্স এবং পরে টেলিগ্রামে পোস্ট করে তিনি ট্রাম্পের আলটিমেটামকে খেলা বলে উপহাস করেছেন। তিনি স্পষ্টতই বলেছেন, ট্রাম্পের এই ধরনের হুমকি শুধু রাশিয়া ইউক্রেন নয়, বরং যুক্তরাষ্ট্রকেও যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্পও থেমে থাকেননি। তিনি মেদভেদেভকে রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট বলে কটাক্ষ করেছেন এবং তাকে বিপজ্জনক অঞ্চলে প্রবেশ না করতে সতর্ক করেছেন। এরপরেই আসে সেই চমকপ্রদ টুইস্ট। দিমিত্রি মেদভেদেভ, যার কথায় রাশিয়ার পারমাণবিক শক্তির এক শীতল ছায়া নেমে আসে, তিনি ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন দ্য ওয়াকিং ডেড টিভি সিরিজের কথা এবং সোভিয়েত আমলের ডেড হ্যান্ড পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার ভয়াবহতা। যদিও মেদভেদেভ নিজেও বলেছেন যে এর কোনো অস্তিত্ব নেই, তবুও তার এই মন্তব্য যেন বাতাসে পারমাণবিক আতঙ্কের বীজ ছড়িয়ে দেয়। এই ডেড হ্যান্ড সিস্টেমটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় সোভিয়েত ইউনিয়ন সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেলেও প্রতিশোধমূলক পারমাণবিক হামলা স্বয়ংক্রিয়ভাবে হতে পারে। ডেড হ্যান্ড ছিল স্নায়ু যুদ্ধকালে সোভিয়েত ইউনিয়নের একটি স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আক্রমণ চালাতে সক্ষম ছিল বলে দাবি করা হয়। এই ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে কখনো যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় সোভিয়েত ইউনিয়ন নিশ্চিহ্ন হয়ে গেলেও প্রতিশোধমূলক পারমাণবিক হামলা হতে পারে। অর্থাৎ সব মৃত বা ডেড হয়ে গেলে এই ব্যবস্থার মাধ্যমে পারমাণবিক হামলা করা যেত। সোভিয়েত ইউনিয়ন কখনো সরকারিভাবে এর অস্তিত্ব স্বীকার করেনি। তবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হওয়ার পর রুশ কর্মকর্তারা জানিয়েছিলেন 1985 সালে এই ব্যবস্থা মোতায়েন করা হয়। রাশিয়ার হাতে আজও এই ব্যবস্থা আছে। মেদভেদেভের এই মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়ায় ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বিস্ফোরক পোস্ট দেন। তিনি লেখেন, এইসব মূর্খ এবং জ্বালাময়ী কথাগুলো যদি মামুলি কথা হয়ে না থাকে, সে কারণেই আমি এই ব্যবস্থা নিয়েছি। তিনি আরও যোগ করেন, আমি 2টি পারমাণবিক সাবমেরিন যথাযথ অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি। ট্রাম্প অবশ্য যথাযথ অঞ্চল বলতে ঠিক কোথায় সাবমেরিনগুলো পাঠানো হয়েছে তা স্পষ্ট করেননি। সাবমেরিনগুলো কেবল পারমাণবিক শক্তি চালিত নাকি পারমাণবিক অস্ত্র বহন করছে তাও তিনি জানাননি। ট্রাম্প বলেন, রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ এখনও নিজেকে প্রেসিডেন্ট বলে মনে করেন। তাকে বলছে, ভেবে চিন্তে কথা বলুন, তিনি খুব বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করছেন। সারা বিশ্ব এখন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। 2 পারমাণবিক শক্তি প্রধানদের মধ্যে এই বাকযুদ্ধ কি কেবল কথার লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো সংঘাতের ইঙ্গিত? মেদভেদেভের ডেড হ্যান্ড মন্তব্যের পর ট্রাম্পের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ কি সত্যি শুধু কথার পৃষ্ঠে কথার জবাব? আকাশ থেকে নেমে এলো আগুনের গোলা। ক্যালিফোর্নিয়ার রাতের আকাশ কাঁপিয়ে বিকট শব্দে আছড়ে পড়ল আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান F-35।
লেমুর নৌঘাটির কাছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। কি ঘটেছিল সেই সন্ধ্যায়? কেন বিধ্বস্ত হলো বিশ্বের অন্যতম সেরা এই যুদ্ধ বিমান? 30 জুলাই সন্ধ্যা 6:30। ক্যালিফোর্নিয়ার ফ্রেস্কো কাউন্টির আকাশ তখন শান্ত। হঠাৎই সেই নীরবতা ভেঙে যায় এক ভয়াবহ বিস্ফোরণে। নৌবাহিনীর প্রশিক্ষণ স্কোয়াড্রন VFA 125 এর একটি F-35C স্টিলথ ফাইটার জেট মাটিতে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাটিতে পড়ার পর মুহূর্তেই প্লেনটি দাউ দাউ করে জ্বলতে থাকে। ক্যাডিলাক এবং ডিকেনসন এভিনিউয়ের কাছে পুড়ে ছাই হয়ে যায় কয়েকশো কোটি টাকার এই যুদ্ধ বিমান। এই দুর্ঘটনার মধ্যে একমাত্র স্বস্তির খবর হলো অলৌকিকভাবে বেঁচে গেছেন বিমানের পাইলট। দুর্ঘটনার ঠিক আগেই তিনি ইনজেক্ট করে প্যারাশুট নিয়ে নিরাপদে নেমে আসেন। স্থানীয়রা জানিয়েছেন, পাইলটকে আকাশ থেকে প্যারাশুটে নামতে দেখা যায় এবং দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে রহস্যের জালবোনা। কিভাবে একজন দক্ষ পাইলটের হাতে থাকা এমন একটি অত্যাধুনিক জেট হঠাৎ করে নিয়ন্ত্রণ হারালো? আমেরিকান নৌবাহিনীর জন্য F-35C ফাইটার জেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি সাধারণ যুদ্ধ বিমান নয়, এটি প্রযুক্তির এক বিস্ময়। স্টেলথ টেকনোলজি ব্যবহার করে তৈরি এই জেট শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। এই প্লেনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা একই সঙ্গে প্রাণঘাতী এবং সুরক্ষিত। লকহিড মার্টিন কোম্পানি এটি তৈরি করেছে এবং এর রক্ষণাবেক্ষণে তারা সবসময় সক্রিয়। তাই এমন একটি প্লেনের বিধ্বস্ত হওয়া শুধু একটি দুর্ঘটনা নয়, এর পেছনে হয়তো কোনো বড় কারণ লুকিয়ে আছে। নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। লেমুর নৌবিমান স্টেশন থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় পাইলট ছাড়া আর কেউ আহত হননি। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। নৌবাহিনী জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। এখানে আসে গল্পের আসল মোড়। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা কি নিছকই যান্ত্রিক ত্রুটি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? লেমুর নৌঘাঁটি আমেরিকার সবচেয়ে বড় মাস্টার জেট ঘাঁটি। এখানে FA-18EF সুপার হর্নেট এবং F-35C এর মতো গুরুত্বপূর্ণ বিমানগুলো রাখা হয়। এই ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার। এমন একটি সুরক্ষিত এলাকার কাছে একটি অত্যাধুনিক ফাইটার জেট বিধ্বস্ত হওয়া কি কেবলই কাকতালীয়? নৌবাহিনীর তদন্ত যত গভীরে যাবে, ততই হয়তো বেরিয়ে আসবে নতুন নতুন তথ্য। বিমানটির ফ্লাইট ডেটা রেকর্ডার কী তথ্য দেবে তা জানার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। পাইলটের বয়ানও এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে। তিনি কি এমন কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখেছিলেন যা এই দুর্ঘটনা ঘটিয়েছে, নাকি এটি ছিল একটি প্রশিক্ষণ চলাকালীন অপ্রত্যাশিত যান্ত্রিক ত্রুটি? উত্তরটা হয়তো এখনো অজানা। তবে একটি বিষয় পরিষ্কার, এই ঘটনা আমেরিকার সামরিক সক্ষমতা এবং প্রযুক্তির ওপর একটি বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। পুরো ঘটনার পেছনে লুকিয়ে থাকা রহস্যের সমাধান হয়তো সময়ই বলে দেবে। পুরো ঘটনার পেছনে লুকিয়ে থাকা রহস্যের সমাধান হয়তো সময়ই বলে দেবে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসনিক প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছে। এই হামলার ফলে ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট অধিকৃত জাফা বা তেল আবিব অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে এই গুণগত সামরিক অভিযান চালিয়েছে। তিনি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং এর ফলে লক্ষ লক্ষ ইসরায়েলিকে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, যা বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। সারি আরও বলেন, এই হামলা গাজা গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। তিনি দৃঢ়ভাবে বলেছেন, গাজা অবরোধ শেষ না হওয়া পর্যন্ত ইয়েমেনি বাহিনী তাদের অভিযান চালিয়ে যাবে। ফিলিস্তিনের প্রতি ইয়েমেনের সমর্থন সংহতি ও কর্তব্যের ওপর ভিত্তি করে বলে তিনি জোর দেন এবং ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ইসরায়েলের প্রতিক্রিয়া ও পাল্টা দাবি। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। ইসরায়েলি চ্যানেল 12 নিশ্চিত করেছে, ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব, আল কুদস এবং অন্যান্য এলাকায় সাইরেন বেজে ওঠে এবং বেন গুরিয়ন বিমানবন্দরে আগমন ও বহির্গমন উভয়ই সাময়িকভাবে স্থগিত করা হয়। IDF একটি সরকারি পরামর্শ জারি করে জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। তারা নিশ্চিত করেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল এবং প্রোটোকল ও প্রতিরক্ষা পদ্ধতি অনুসারে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বাধা দেওয়া হয়েছে।
এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দাবি যদি সত্য হয় যে তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ব্যবহার করতে পেরেছে, তবে এটি এই অঞ্চলের সামরিক ভারসাম্যে একটি নতুন মাত্রা যোগ করতে পারে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা এবং প্রতিহত করা অত্যন্ত কঠিন, যা এই ধরনের হামলাকে আরও বিপজ্জনক করে তোলে। যদিও ইসরায়েল ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করেছে, তবে এই ঘটনাটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা এবং ভবিষ্যৎ হুমকির মুখে তাদের প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী বিশ্বের সব জাতির প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা ইসরায়েলকে গাজায় আগ্রাসন বন্ধ করতে এবং গাজার উপর অবরোধ প্রত্যাহার করতে চাপ সৃষ্টি করে, যাতে আরও বড় সংঘাত এড়ানো যায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের প্রেক্ষিতে নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে তারা এই পদক্ষেপ নিচ্ছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ফিলিস্তিন, বিশেষ করে গাজা উপত্যকার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছে, সেখানে দীর্ঘমেয়াদী ইসরায়েলি অবরোধ ও সামরিক হামলার কারণে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়েছে এবং জানিয়েছে, যদি আমেরিকান জাহাজগুলোর সাথে ইসরায়েলি বন্দরের কোনো সম্পর্ক থাকে তাহলে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। গাজায় ক্রমবর্ধমান দুর্ভিক্ষের কারণে যখন বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের অবস্থানে অনড়, তখন ইয়েমেনিদের এই নতুন হুমকি উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। আনসার আল্লাহ নামে পরিচিত হুথিরা সতর্ক করেছে, ইসরায়েলের সাথে যে কোনো ধরনের যোগাযোগ রাখলে আমেরিকান জাহাজগুলোকে তাদের হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে। কর্মকর্তা মোহাম্মদ আল বুহেইতি রাশিয়ার সংবাদ সংস্থা RIA নভস্তিকে দেয়া এক বিবৃতিতে এই হুমকির কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যেসব কোম্পানি ইসরায়েলের সাথে বাণিজ্য করছে সেগুলোকে তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে দেখবে। আল বুহেইতি দাবি করেন, তাদের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের প্রতিটি সমর্থন এবং গাজার উপর ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে একটি প্রতিবাদ। তিনি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা হিসেবে বর্ণনা করেন। আল বুহেইতি আরও বলেন, তাদের এই হুমকির আওতায় মার্কিন কোম্পানিগুলোও পড়বে, এমনকি যদি তাদের জাহাজগুলো সরাসরি ইসরায়েলের দিকে নাও যায়। গোষ্ঠীটি বলেছে, গণহত্যা বন্ধের জন্য লক্ষ্যবস্তুর এই সম্প্রসারণ অত্যন্ত জরুরি। গত 28 জুলাই একজন মুখপাত্র ঘোষণা করেন, ইসরায়েলের সাথে যুক্ত যে কোনো জাহাজ আক্রমণ করা হবে। তিনি জানান, সর্বশক্তিমান স্রষ্টার উপর নির্ভর করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের সহায়ক সামরিক অভিযান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং ইহুদি শত্রুর নৌ অবরোধের চতুর্থ ধাপ কার্যকর করতে শুরু করেছে। এই নতুন ধাপে ইসরায়েলি বন্দরের সাথে ব্যবসা করে এমন যে কোনো কোম্পানির সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে, সেই কোম্পানির জাতীয়তা যাই হোক না কেন। আল বুহেইতি আরও দাবি করেছেন যে এই নতুন সতর্কতা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিদ্যমান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে না। তিনি বলেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী এখনও সেই চুক্তিকে সম্মান করে চলেছে। অতীতে ইয়েমেনে মার্কিন হামলার জবাবে নিজেদের আত্মরক্ষার জন্য ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন জাহাজগুলোর ওপর আক্রমণ চালিয়েছিল। 1 বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এবং মার্কিন নৌবাহিনীর মধ্যে সংঘর্ষের পর গত মে মাসের শুরুর দিকে ওমানের মধ্যস্থতায় ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু এই নতুন হুমকির ফলে সেই চুক্তি কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে চতুর্থ ধাপে প্রবেশ করেছে। নতুন ঘোষণায় তারা জানায়, এবার থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ তাদের হামলার লক্ষ্য হবে যদি তা হুথিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে। রাজধানী সানায় এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে এখন থেকে আমরা বৈধ লক্ষ্য মনে করব। গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করে ইয়েমেনিরা আন্তর্জাতিক সম্প্রদায় নীরবতাকে দায়ী করছে। গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করে ইয়েমেনিরা আন্তর্জাতিক সম্প্রদায় নীরবতাকে দায়ী করেছে। গাজা উপত্যকার দক্ষিণাংশে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে আরও 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই নৃশংস যুদ্ধে ইসরায়েলের হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। 27 জুলাই ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই 2 সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খান ইউনিসে বিস্ফোরণ ও হতাহত।
ইসরায়েলি সেনাবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী গাজা উপত্যকার দক্ষিণের শহর খান ইউনিসে তাদের একটি সাঁজোয়া যান বিস্ফোরিত হলে এই দুই সেনা নিহত হন। নিহত সেনাদের বয়স ছিল 20 ও 22 বছর। তারা গোলানি পদাতিক ব্রিগেডের 51তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। সামরিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস আইইডি ব্যবহার করে সাঁজোয়া যানটিতে বিস্ফোরণ ঘটায়। এর একদিন আগে ইসরায়েলি সেনাবাহিনী আগের সপ্তাহে আহত আরও এক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছিল। ইসরায়েলি সেনাবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত তাদের 462 জন সেনা নিহত হয়েছেন। তবে স্বাধীন গণমাধ্যমের প্রতিবেদনগুলো বলছে প্রকৃত মৃত্যুর সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় 59,733 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এই যুদ্ধের ভয়াবহতা ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব ফেলছে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে 43 জন সেনা গভীর মানসিক আঘাত, পিটিএসডি এবং চরম সহিংসতার সংস্পর্শে আসার কারণে আত্মহত্যা করেছেন। যদিও সেনাবাহিনী এই ধরনের আত্মহত্যার খবর গোপন করার চেষ্টা করছে, তবুও প্রমাণ মিলছে যে এসব ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির ভয়াবহতা লুকাতে কিছু সেনার শেষকৃত্য সামরিক সম্মান বা জনসাধারণের ঘোষণা ছাড়াই সম্পন্ন করা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে জনবল সংকটের কারণে ইসরায়েলি সেনাবাহিনী পিটিএসডি সংক্রান্ত সেনাদেরও যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে আনতে বাধ্য হচ্ছে। সমালোচকরা বলছেন, ইসরায়েলি সরকার এমন একটি স্থানে আরও সৈন্য পাঠাচ্ছে যেখানে ইতিমধ্যেই একাধিকবার যুদ্ধ সংঘটিত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ উস্কানিমূলক নীতির বিরুদ্ধে দেশে এবং বিদেশে অভূতপূর্ব সমালোচনা শুরু হয়েছে। ইসরায়েলি কলামিস্ট নাদাভ ইয়াল ইয়েদিয়ত আখরোনথে প্রকাশিত এক কড়া মন্তব্যে গাজার যুদ্ধকে একটি মারাত্মক ফাঁদ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং সম্পদের অবিরাম অপচয় হচ্ছে। ওয়াশিংটনের আন্তরিক সমর্থনের আশ্বাস সত্ত্বেও ইয়াল ইঙ্গিত দিয়েছেন, গাজায় ইসরায়েলের সামগ্রিক কৌশল নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের কমান্ড কাঠামো পুনর্গঠন করছে এবং নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারাত্মক আক্রমণ চালাচ্ছে। 25 জুলাই 2025 তারিখটা ইরানের মহাকাশ ইতিহাসে এক নতুন সূর্যোদয় হিসেবে লেখা থাকবে, যেদিন উপসাগরীয় দেশটি সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে তৈরি একটি স্যাটেলাইট সফলভাবে মহাকাশ উৎক্ষেপণ করে মহাকাশ গবেষণার অভিজাত ক্লাবে নাম লেখালো। এর আগে এমন যোগ্যতা অর্জন করেছে মাত্র 8টি দেশ। যেন মহাকাশের অন্ধকার ক্যানভাসে ইরান আঁকল এক নতুন রেখা, যার উজ্জ্বলতা চমকে দিল সারা বিশ্বকে। সারা বিশ্বের নজর যখন ইরানের পারমাণবিক কর্মসূচি আর রাজনৈতিক টানাপোড়েনের দিকে, তখনই যেন নীরবে এক বিরাট অর্জন করে ফেলল তেহরান। রাশিয়ার জয়ুজ লঞ্চারের মাধ্যমে নাহিদ-2 নামের এই টেলিযোগাযোগ স্যাটেলাইটটিকে পাঠানো হয়েছে মহাকাশে। কিন্তু এর পেছনের গল্পটা আরও রোমাঞ্চকর। সম্পূর্ণভাবে ইরানে নির্মিত এই প্রপালশন মডিউলে রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি, উচ্চ ক্ষমতার হট গ্যাস থ্রাস্টার, উন্নত কম্পোজিট ফিউয়েল ট্যাঙ্ক, নিখুঁত নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উচ্চ চাপের ভালভ, সবই যেন জানান দিচ্ছে ইরানের প্রকৌশলগত দক্ষতার। ইরানিয়ান স্পেস এজেন্সি আইএসএ এর কর্মকর্তারা বলছেন, নাহিদ-2 স্যাটেলাইটটি তার নিজস্ব প্রপালশন সিস্টেম দিয়ে সজ্জিত, যা কক্ষপথের উচ্চতা সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত সামঞ্জস্য করতে পারে। এটি কক্ষপথের ক্ষয়রোধে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা স্যাটেলাইটের কার্যকাল বাড়িয়ে তোলে। রাশিয়ার একটি কসমোড্রোম থেকে সফলভাবে উৎক্ষেপিত এই স্যাটেলাইটটির ওজন মাত্র 110 কেজি। ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায় এটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং এর আয়ুষ্কাল ধরা হয়েছে 2 বছর। মহাকাশে ইরানের কৌশলগত পদচিহ্ন। নাহিদ-2 এর এই উৎক্ষেপণকে মহাকাশে নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য ইরানের দীর্ঘমেয়াদী কৌশলের এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে স্যাটেলাইট যোগাযোগ এবং পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট গুচ্ছ তৈরির ক্ষেত্রে এই অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এই স্যাটেলাইটকে জাতীয় স্যাটেলাইট যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন, দেশীয় এলইও নক্ষত্রমণ্ডলী গঠন এবং ভবিষ্যতের উচ্চ কক্ষপথ মিশনের প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছে। আইএসএ প্রধান হাসান সালাউরিয়ে আগেই জানিয়েছিলেন 2025 সালে ইরানের বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে জাফর-1, পায়াম এবং এই নাহিদ-2 রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় তথ্য হলো নাহিদ স্যাটেলাইটের মাধ্যমে পরবর্তী প্রজন্মের নকশা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইরানের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে নিজস্ব লঞ্চ ভেহিকল ব্যবহার করে এই স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করার। যদি এই পরিকল্পনা সফল হয় তবে মহাকাশ শক্তিতে ইরান এক নতুন উচ্চতায় পৌঁছবে। নাহিদ-2 এর সফল উৎক্ষেপণের মাধ্যমে ইরান এখন স্বতন্ত্রভাবে টেলিযোগাযোগ স্যাটেলাইটের নকশা, উৎপাদন ও পরিচালনা করতে সক্ষম এমন কয়েকটি দেশের তালিকায় নিজের নাম লেখালো। তেহরান এই অর্জনকে তাদের জাতীয় বৈজ্ঞানিক স্থিতিস্থাপকতা এবং কৌশলগত অগ্রগতির প্রতীক হিসেবে তুলে ধরছে। আমেরিকার সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইক একটি প্রতিবেদনে লিখেছে, পারমাণবিক আলোচনা যখন আবার শুরু হওয়ার পথে, তখন পশ্চিমা শক্তিগুলো ইরানের মহাকাশ কার্যক্রমকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। বিশেষ করে রাশিয়ার সাথে ইরানের আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথার কারণ হতে পারে। এই স্যাটেলাইট উৎক্ষেপণ কি ইরানকে আরও একঘরে করে তুলবে, নাকি এটি তাদের ভূ রাজনৈতিক প্রভাব বাড়ানোর এক নতুন হাতিয়ার হবে? মহাকাশের এই নতুন খেলোয়াড় কিভাবে তার অর্জনকে কাজে লাগায়, সেটাই এখন দেখার বিষয়। যুদ্ধবিরতি মানে শান্তি নয়, কেবলই এক শ্বাস ফেলার বিরতি। আর এই বিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের ক্ষমতার দাবার ছকে ইরান ফেলল এক নতুন চাল, এক এমন পদক্ষেপ যা বদলে দিতে পারে খেলার গতিপথ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সংযুক্ত স্যাটেলাইট রকেট উৎক্ষেপণ করেছে ইরান। ইসরায়েলের সাথে 12 দিনের এক ভয়াবহ যুদ্ধের পর এটি ছিল ইরানের প্রথম বড় পদক্ষেপ। যখন বিশ্ব ভাবছিল ইরান হয়তো যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি আর আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করবে, তখনই তেহরান দেখালো তার ভিন্ন রূপ। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল যখন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার দিকে নজর রাখছিল, ঠিক তখনই ইরান তার নিজস্ব শক্তি প্রদর্শনে ব্যস্ত। ইরান তার স্যাটেলাইট ক্যারিয়ার রকেটের একটি সাব অরবিটাল পরীক্ষা চালায়। এই উৎক্ষেপণকে পশ্চিমা বিশ্ব বরাবরই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে শক্তিশালী করার একটি কৌশল হিসেবে দেখে এসেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই রকেট উৎক্ষেপণকে ঘাসেদ উপগ্রহ উৎক্ষেপণ যান হিসেবে চিহ্নিত করেছে। মিশ্র জ্বালানি ব্যবহার করে এই ঘাসেদ রকেটটি প্রথম 2020 সালে উন্মোচন করা হয়েছিল। এটি কেবল একটি প্রযুক্তিগত পরীক্ষা ছিল না, ছিল এক নীরব বার্তা, ইরান তার নিজস্ব পথে অবিচল। রকেটের উৎক্ষেপণ স্থান বা উড্ডয়নের পরামিতি সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি। এই নীরবতাই যেন ইরানের কৌশলগত শক্তির এক অংশ। তারা মাঝে মাঝে সামরিক বা বেসামরিক প্যালট কক্ষপথে স্যাটেলাইট ক্যারিয়ার উৎক্ষেপণ করে, যা তাদের প্রযুক্তিগত সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবের এক নীরব ঘোষণা। এই অস্পষ্টতা, এই রহস্যময়তা, এটাই যেন ইরানের শক্তির আসল টুইস্ট। তারা তাদের ক্ষমতা প্রদর্শন করে, কিন্তু তার সম্পূর্ণ চিত্র কখনো প্রকাশ করে না। এই উৎক্ষেপণ কেবল একটি রকেট পরীক্ষা ছিল না, এটি ছিল মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলায় ইরানের এক নতুন চাল, এক নতুন অধ্যায়ের সূচনা। যখন বিশ্ব ভাবছে পরবর্তী পদক্ষেপ কি হবে, ইরান তখন তার মহাকাশীয় চালের মাধ্যমে নিজের শক্তির বার্তা পৌঁছে দিচ্ছে। ওয়াশিংটনের এলিয়ট স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী অধ্যাপক ও মধ্যপ্রাচ্য বিশ্লেষক সিনা আজদি মনে করেন, ইরান এখন কেবল সক্ষমতা বাড়ানোর পথেই নেই, বরং একই সঙ্গে স্পষ্টভাবে শক্তির বার্তা দিচ্ছে। তিনি বলেন, এমন উৎক্ষেপণের মাধ্যমে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দক্ষতা অর্জন করছে, যা সরাসরি সংখ্যা ছাড়াই অর্জন সম্ভব হচ্ছে। ইরান দাবি করছে তাদের মহাকাশ গবেষণার অংশ হিসেবেই এই উৎক্ষেপণ, কিন্তু পশ্চিমা বিশ্লেষকরা বলছেন এটি প্রকৃতপক্ষে সামরিক কৌশলেরই অঙ্গ। ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা অ্যান্ড্রু ফ্রক্স জানান, ইরান এই উৎক্ষেপণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনা এখনও বহাল রয়েছে, এমনকি বিকল্প পথে তারা শক্তি ধরে রাখার চেষ্টায় রয়েছে। 2024 সালের জানুয়ারিতে ইরান সোরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল কায়েম 100 রকেট ব্যবহার করে। সে সময়ে ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছিল। তারা বলেছিল এই উৎক্ষেপণ যান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ভিত্তিতে তৈরি।
মার্কিন গবেষণা সংস্থা ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরানের কাসরা আরাবি বলেন, কাসেদ উৎক্ষেপণ ইউরোপের জন্য এক ধরনের সতর্ক সংকেত। ইরানের সামরিক সক্ষমতা রুখতে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার সময় এখন। ইরান বনাম আমেরিকা, কূটনীতি নাকি যুদ্ধের ফাঁক? ইসরায়েলের সাথে সাম্প্রতিক এক বিধ্বংসী যুদ্ধের পর ইরান এবার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান, কূটনীতিতে ফিরে আসুক, না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার ঝুঁকি নিক। এই চরম উত্তেজনাপূর্ণ বার্তাটি দিয়েছে খোদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক বিস্ফোরক নিবন্ধে। আরাকচি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে প্রশ্ন করেছেন, আমেরিকা কি অবশেষে কূটনীতি বেছে নেবে নাকি অন্য কারো যুদ্ধে আটকে থাকবে? এই মন্তব্যের জন্য নিউজউইক মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে, কিন্তু এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। কেন এই বার্তা এত গুরুত্বপূর্ণ? ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়া এই অঞ্চলের উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই সংঘাত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনাকে সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছে। আরাকচির এই বক্তব্য অঞ্চলের ভঙ্গুর ভারসাম্যকে তুলে ধরে এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর ভবিষ্যতের সংলাপের জন্য এক বিশাল ঝুঁকি তৈরি করে। পরিস্থিতি এমন একদিকে যাচ্ছে যেখানে একটি ভুল পদক্ষেপ বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। অপ্রত্যাশিত অগ্রগতি ও ইসরায়েলি নাশকতা। আরাকচি দাবি করেছেন, ইরান এবং ট্রাম্পের দূত স্টিভ উইটকফ অভূতপূর্ব অগ্রগতি অর্জন করছিলেন। তিনি বলেছেন, 9 সপ্তাহের মধ্যে মাত্র 5টি বৈঠকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং আমি ব্যর্থ বাইডেন প্রশাসনের সাথে 4 বছরের পারমাণবিক আলোচনায় যা অর্জন করেছি তার চেয়ে বেশি অর্জন করেছি। কিন্তু এই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় ইসরায়েল। ষষ্ঠ আলোচনার ঠিক আগেই ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা শুরু হয়, যা সব অগ্রগতি নষ্ট করে দেয়। 13 জুন ইসরায়েলের এই বিমান হামলাকে তাদের সরকার অস্তিত্বগত হুমকির বিরুদ্ধে একটি পূর্ব নির্ধারিত আক্রমণ হিসেবে বর্ণনা করেছে। এই হামলা ইরানের সাথে 12 দিনের এক ভয়াবহ যুদ্ধের সূচনা করে। এই সংঘাতে এতটাই উত্তেজনা ছড়িয়ে পড়ে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার অনুমোদনও দিয়েছিল। আরাকচি স্পষ্টভাবে ইসরায়েলকে ইরান এবং ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনায় ইচ্ছাকৃতভাবে নাশকতা করার অভিযোগ করেছেন। তিনি বলেন, বলা বাহুল্য, ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা যে অগ্রগতি হয়েছে তা নাশকতার শিকার হয়েছে। ইরান নয়, বরং আমেরিকার একটি স্পষ্ট মিত্র দ্বারা। আরাকচি ইসরায়েলের এই হামলার পেছনে তাদের যুক্তি প্রত্যাখ্যান করে বলেছেন যে ইসরায়েল মিথ্যা দাবি করেছে যে তাদের বিমান হামলার লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। তিনি জোর দিয়ে বলেছেন যে ইরান এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী এবং জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন কূটনীতির জন্য উন্মুক্ত থাকতে পারে এমন সংকেত দেখা গেলেও আরাকচি ওয়াশিংটনের উদ্দেশ্যে নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি সতর্ক করে বলেন, সৎ বিশ্বাসে নতুন আলোচনা সম্মত হওয়ার পর আমরা দেখেছি যে আমাদের সদিচ্ছা 2টি পারমাণবিক অস্ত্রধারী সামরিক বাহিনীর আক্রমণের সাথে প্রতিদান পেয়েছে। যদি এটি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের ইচ্ছা থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত একটি ন্যায়সঙ্গত চুক্তির জন্য প্রকৃত প্রস্তুতি দেখানো। অন্যদিকে আরাকচি জেদ্দায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেছেন। তেহরানের সাথে ইসরায়েলের যুদ্ধের পর রাজ্যে আরাকচির এটিই প্রথম সফর। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা SPA অনুসারে এই আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কেন্দ্রীভূত ছিল। এটি ইঙ্গিত দেয় যে ইরান আঞ্চলিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, একই সাথে ইসরায়েল এবং আমেরিকার উপর চাপ সৃষ্টি করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, বিকল্পটা আমেরিকার। আমেরিকাকে শেষ পর্যন্ত কূটনীতি বেছে নেবে নাকি অন্য কারো যুদ্ধে আটকে থাকবে? এরপর কি হবে? ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব থেকে উভয় দেশই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। পর্দার আড়ালে অনানুষ্ঠানিক বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। আগামী কয়েক সপ্তাহ সম্ভবত নির্ধারণ করবে যে কূটনীতি আবার গতি ফিরে পাবে নাকি এই অঞ্চলটি আবারও সংঘাতের এক অন্তহীন চক্রে আবদ্ধ হয়ে থাকবে। আমেরিকা কি সত্যিই ইরানের চ্যালেঞ্জ গ্রহণ করবে এবং কূটনীতির পথ বেছে নেবে, নাকি মধ্যপ্রাচ্য জুড়ে আরেকটি যুদ্ধের দামামা বাজবে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যেন নতুন মোড় নিয়েছে প্রতিরোধ। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড সম্মিলিতভাবে ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক যানের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। খান ইউনিসে আল কাসামের অতর্কিত হামলা। গাজার প্রতিরোধ যোদ্ধারা যে সহজে হাল ছাড়ার পাত্র নয় তার প্রমাণ মিলল খান ইউনিসে। আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে তারা দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলের দুটি মেরকাভা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের আধুনিকতম মেরকাভা ট্যাঙ্কগুলো প্রতিরোধের সামনে রীতিমতো অসহায়। হামলায় ব্যবহার করা হয়েছে শক্তিশালী ইয়াসিন 105 এবং ট্যান্ডেম চার্জ। শুধু ট্যাঙ্ক নয়, ইসরায়েলি অনুপ্রবেশ ঠেকাতে ব্রিগেডগুলো খান ইউনিসের উত্তরে আল বাদ্দাও এলাকায় ভারী ও মাঝারি মর্টার শেল দিয়ে শত্রু সৈন্য এবং সামরিক যানের উপরও হামলা চালিয়েছে। অর্থাৎ প্রতিরোধ বাহিনী শুধু আত্মরক্ষা করছে না, বরং আক্রমণাত্মক অবস্থানে গিয়ে শত্রুদের নাস্তানাবুদ করছে। আল তুফায় আল কুদস ব্রিগেডের বাজেমাত একই সময়ে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডও বসে নেই। তারা ঘোষণা করেছে যে গাজা শহরের আল তুফাহ পাড়ার পূর্ব অংশে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশের সময় তারা পূর্ব স্থাপিত বর্মবিরোধী বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। কে জানতো মাটির নিচে লুকিয়ে থাকা একটি ডিভাইস ইসরায়েলি সামরিক যানের জন্য সাক্ষাৎ যমদূত হয়ে উঠবে? আল কাসামের দুঃসাহসিক অভিযান, সৈন্য আটকের চেষ্টা। আল কাসাম ব্রিগেড আরও একটি চমৎকার খবর দিয়েছে। তাদের যোদ্ধারা দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্বে আবাসন আল কাবিরা এলাকায় ইসরায়েলি দখলদার সৈন্য এবং সামরিক যানের উপর ভোরবেলায় এক দুঃসাহসিক অভিযান চালিয়েছে। এই অভিযানে তারা ইয়াসিন 105 অ্যান্টি আর্মর শেল দিয়ে একটি মেরকাভা ট্যাঙ্ক এবং একটি সাজোয়া কর্মীর বাহককে নিশানা করেছে। এমনকি দুটি ইসরায়েলি সামরিক যানও তাদের হামলা থেকে রেহাই পায়নি। এই অভিযানের সবচেয়ে রোমাঞ্চকর অংশটি ছিল একজন ইসরায়েলি সৈন্যকে আটকের চেষ্টা। আল কাসাম জানিয়েছে তাদের যোদ্ধারা একজন ইসরায়েলি সৈন্যকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু যুদ্ধের তীব্র পরিস্থিতির কারণে তারা সফল হতে পারেনি। তবে তারা সৈন্যটিকে নিরপেক্ষ করে তার অস্ত্র জব্দ করেছে। অর্থাৎ হাতের মুঠোয় পেয়ে পরিস্থিতি প্রতিকূল থাকায় আটক করতে পারেনি, কিন্তু শত্রুকে পরাস্ত করে তার অস্ত্র ছিনিয়ে নিয়েছে। এক অসম সাহসিকতার দৃষ্টান্ত। সংঘর্ষের পর আল কাসাম যোদ্ধারা যখন একটি ইসরায়েলি হেলিকপ্টারকে অভিযান স্থলে অবতরণ করতে দেখে, তখন বোঝা যায় এই হামলাগুলো কতটা কার্যকর হয়েছে এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে কতটা উদ্বেগ সৃষ্টি করেছে। গাজার এই চলমান প্রতিরোধ যে কেবল টিকে থাকা লড়াই নয়, বরং শত্রুকে আঘাত করার এক দৃঢ় সংকল্প, তা এই ঘটনাগুলো থেকেই স্পষ্ট। ইসরায়েল যতই ক্ষমতাধর হোক না কেন, গাজার প্রতিরোধ যোদ্ধারা যে তাদের প্রতিটি পদক্ষেপে কাঁটা হয়ে বিঁধে আছে তা আর বলার অপেক্ষা রাখে না। গাজার সমর্থনে যেন যুদ্ধের ক্ষেত্রটা ক্রমশই বিস্তৃত হচ্ছে। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন আবারও সরাসরি ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF এর ক্ষেপণাস্ত্র হামলার আওতায় এসেছে। কে ভেবেছিল ভূমধ্য সাগর থেকে অনেক দূরে থাকা ইয়েমেন ইসরায়েলের কেন্দ্রে এমন আঘাত হানতে পারে? বেন গুরিয়নে জুলফিকারের আঘাত। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন তারা সফলভাবে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান চালিয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে শক্তিশালী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে এই ক্ষেপণাস্ত্র আক্রমণ সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবি এই হামলার প্রভাব ছিল ব্যাপক। ইয়াহিয়া সারি জানিয়েছেন ইসরায়েলের ৩০০টিরও বেশি শহরে অ্যালার্ম সাইরেন বেজে ওঠে। এর ফলে লক্ষ লক্ষ ইসরায়েলিকে বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে যেতে হয়। শুধু তাই নয়, বেন গুরিয়ন বিমানবন্দরের সমস্ত বিমান চলাচল বন্ধ করে দিতে হয়। এই একটি সফল হামলা ইসরায়েলের আকাশপথে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে। ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেছেন গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই সামরিক অভিযান চালিয়ে যাবে এবং নৌ অবরোধ বজায় রাখবেন। নৌ অবরোধ সাগরে এক নতুন অধ্যায়। ইসরায়েলি সশস্ত্র বাহিনী শুধু আকাশপথেই সীমাবদ্ধ থাকেনি, সাগরেও তারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এই অভিযানের অংশ হিসেবে তারা উম্মে আল রাশরাশ বন্দরের দিকে যাওয়া ইটার্নিটি সি নামের একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে। ইয়েমেনি নৌবাহিনী জাহাজ ডোবানোর সেই ফুটেজও প্রকাশ করেছে। কিন্তু এখানেই আছে এক চমক। ইয়েমেনি সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজটিকে ডুবিয়ে দেওয়ার সময় তারা জাহাজের ক্রুদের সাথে যোগাযোগ করেছিল। ফুটেজে দেখা যায় নৌ অপারেটররা জাহাজের ক্যাপ্টেনকে আশ্বস্ত করছেন যে উদ্ধার
অনুসরণকারী নৌকা আসছে এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এটি এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে কঠোর অবরোধের অংশ হিসেবে জাহাজ ডুবিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে মানবিকতার খাতিরে ক্রুদের জীবন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এটি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কয়েকদিনের মধ্যে ডুবিয়ে দেওয়া দ্বিতীয় জাহাজ। এর আগে লোহিত সাগরে ম্যাজিক সিস নামের আরেকটি জাহাজকেও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করে ডুবিয়ে দেওয়া হয়েছিল। ইয়েমেনের এই পদক্ষেপ স্পষ্ট করে যে তারা কেবল গাজার সমর্থনে সামরিক অভিযান চালাচ্ছে না, বরং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু বেছে নিচ্ছে। তাদের এই চলমান প্রতিরোধ ইসরায়েলকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে ইসরায়েল সম্পর্কিত কোম্পানির মালিকানাধীন সব জাহাজ এখন থেকে তাদের বৈধ লক্ষ্যবস্তু। তারা দাবি করে গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ না ওঠা পর্যন্ত ইসরায়েলি নৌ চলাচল বন্ধ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ইয়েমেনের এই নতুন সক্ষমতা ইসরায়েলি দখলদারের জন্য একটি বড় সংকেত, যা ইঙ্গিত দেয় এই অঞ্চলে ইসরায়েলের ক্ষমতা ক্রমেই সীমিত হচ্ছে এবং তারা প্রতিরোধ অক্ষের চাপের মুখে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইয়েমেনের সাম্প্রতিক সামরিক সক্ষমতা ও দৃঢ়তা স্পষ্ট করে যে ইরানের প্রতিরোধ অক্ষের হাতে এখনো শক্তিশালী কার্ড রয়েছে, যা এখনো পুরোপুরি খেলা হয়নি। অপারেশন মিডনাইট হ্যামার মার্কিন সামরিক বাহিনীর ১২৫টি যুদ্ধবিমান মিলে ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। ২১ জুন ২০২৫ তারিখের রাত ২টার দিকে ভূমধ্যসাগর হয়ে ইসরায়েল ও ইরাকের আকাশসীমা পেরিয়ে ৭টি B-2 স্পিরিট বোমারু বিমান ইরানে প্রবেশ করে এবং ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত হানে। ঠিক দুদিন পর ইরান কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটি এবং ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে হামলা চালায়। তবে আমেরিকান ঘাঁটিগুলোতে এটিই প্রথম হামলা ছিল না। অতীতেও ইরান বহুবার আমেরিকান ঘাঁটি এবং তাদের সম্পদ লক্ষ্য করে হামলা চালিয়েছে, এমনকি একবার আমেরিকার একটি পুরো যুদ্ধ জাহাজকে অকেজো করে দিয়েছিল। চলুন জেনে নেওয়া যাক অতীতের এমন 4টি ঘটনা যখন ইরান প্রকাশ্যে আমেরিকাকে বড় ধরনের আঘাত এনেছিল। কাসেম সোলেমানির হত্যার প্রতিশোধ। আইন আল আসাদ বিমান ঘাঁটিতে হামলা। ৩ জানুয়ারি ২০২০ তারিখে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেমানি নিহত হন। তার মৃত্যুর খবর ইরানি শোকের আবহ তৈরি করে এবং ইরান এর প্রতিরোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। যখন সবাই ভাবছিল যে ইরান কেবল বাগাড়ম্বর করবে, তখন ইরান সিদ্ধান্ত নিল যে এবার জবাব হবে সরাসরি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। ইরান প্রকাশ্যে আমেরিকাকে হুমকি দিয়ে বলেছিল যে আমেরিকা আমাদের সেনাপতিকে মেরেছে, এবার তাকে এর মূল্য দিতে হবে। আইন আল আসাদ বিমান ঘাঁটি ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আমেরিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি। সোলেমানি হত্যার মাত্র 6 দিন পর ৮ জানুয়ারি ২০২০ তারিখে রাত ১টা ২০ মিনিটে ডজন খানেক ফাতা এবং কিয়াম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে দেখা যায় এবং সেগুলো আমেরিকান বিমান ঘাঁটিতে আগুনের মতো বর্ষিত হয়। ইরানের এই হামলা এতটাই সুনির্দিষ্ট ছিল যে এই ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকান ঘাঁটির জ্বালানি ডিপো, বিমান আশ্রয়কেন্দ্র এবং কমান্ড পোস্টকে নিখুঁত নির্ভুলতার সাথে আঘাত করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়নি। আমেরিকা আগে থেকে গোয়েন্দা তথ্য পেয়েছিল, তাই সৈন্যরা বাংকারে চলে গিয়েছিল, কিন্তু ক্ষেপণাস্ত্রগুলো ঘাঁটির মারাত্মক ক্ষতি সাধন করে। হ্যাঙ্গার, রানওয়ে, ব্যারাক সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু পরে জানা যায় যে ১০০-এরও বেশি আমেরিকান সেনা ট্রমাটিক ব্রেইন ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তাদের স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল, অনেক সেনার চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং অনেকে অজ্ঞান হয়ে পড়েছিল। RQ-4 গ্লোবাল হক ড্রোন ধ্বংস, আকাশের গর্ব যখন ছাই হলো। এর 1 বছর আগেও এমন একটি ঘটনা ঘটেছিল যখন ইরান আমেরিকাকে যোগ্য জবাব দিয়েছিল। ২০১৯ সালের জুন মাসের এক শান্ত রাতে ইরানের আকাশসীমায় প্রবেশ করে একটি আমেরিকান ড্রোন RQ-4 গ্লোবাল হক। কিন্তু মাত্র ২০ সেকেন্ডের মধ্যেই ইরান আমেরিকার এই গর্বকে আগুনে পরিণত করে দেয়। এই ড্রোনটি ইরানের সীমার ভেতরে ৭০,০০০ ফুট উচ্চতায় উঠছিল, যেখানে সাধারণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে না। কিন্তু ইরান তাদের সেভত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটিকে লক করে এবং গুলি করে। আমেরিকা কল্পনাও করতে পারেনি যে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ৭০,০০০ ফুট উচ্চতা পর্যন্ত কাজ করবে।
আমেরিকান পতাকাবাহী জাহাজে হামলা চ্যালেঞ্জ যখন প্রকাশ্যে আসে 16 অক্টোবর 1987 এমভিসি সি আইল-সিটি এমনই একটি কুয়েতি জাহাজ ছিল যাকে রিফ্ল্যাগ করে আমেরিকান করে দেওয়া হয়েছিল। ইরান একটি চীনা তৈরি সিলওয়ার্ম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা সরাসরি জাহাজের ব্রিজে আঘাত হানে। এটি ছিল 3000 কেজি ওজনের একটি সাবসনিক ক্ষেপণাস্ত্র যা 120 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম ছিল। এটি ছিল কোনো আমেরিকান পতাকাবাহী জাহাজের উপর ইরানের প্রথম হামলা। আমেরিকান ফ্ল্যাগশিপে হামলা করার মানে ছিল যে ইরান একটি পরাশক্তির আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ করেছে। মার্কিন যুদ্ধ জাহাজ ধ্বংস, সমুদ্রের তলায় লুকিয়ে থাকা বিপদ। 14 এপ্রিল 1988 তারিখে অপারেশন আর্নেস্ট উইল চলাকালীনই মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল যুদ্ধ জাহাজ যা ইউএসএস স্যামুয়েল বি রবার্টস নামে পরিচিত ছিল অপারেশনে অংশ নিতে মাত্রই এসেছিল এবং পারস্য উপসাগরের মাঝখানে সেটি একটি ইরানি কন্ট্যাক্ট মাইনের শিকার হয়। $500 মূল্যের একটি মাইন $100 মিলিয়ন একটি জাহাজকে ধ্বংস করে দেয়। ইতিহাস সাক্ষী যে ইরানে যখন থেকে মার্কিনপন্থী সরকারের পতন হয়েছে তখন থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা সত্ত্বেও তারা আমেরিকার মতো পরাশক্তিকেও জবাব দিতে দ্বিধা করে না। বিশ্বজুড়ে গোপন চীনা অস্ত্রের বাজার, নীরব খেলোয়াড় বেইজিং। ইউক্রেন যুদ্ধকে বলা হচ্ছে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ, আর এর ফুটেজ সব কথা বলে দেয়। ড্রোনগুলো পরীক্ষার উপর দিয়ে দ্রুত চলে যাচ্ছে, কোয়াডকপ্টারগুলো গ্রেনেড ফেলছে, বিস্ফোরক সরাসরি ট্যাঙ্কের হ্যাচে গিয়ে আঘাত হানছে। সামরিক বিশ্লেষকরা একে যুদ্ধের এক নতুন যুগ বলে অভিহিত করেছেন। ইউক্রেন গ্রাহক ড্রোন নিয়ে বেশ উন্নতি করেছিল এবং ইউরোপীয় সরবরাহকারীদের সাথে চুক্তি ছিন্ন করেছে। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া তার ড্রোনগুলো কোথা থেকে পাচ্ছিল? একটি নতুন তদন্তের উত্তর চমকে দিয়েছে। এর পেছনে আছে চীন। চীনের গোপন ড্রোন ব্যবসা, অ্যারোহিট ও হোটেল রোবোটিক্স। এই ড্রোন বৃদ্ধির পেছনে রয়েছে তুলনামূলকভাবে অস্পষ্ট রাশিয়ান কোম্পানি অ্যারোহিট। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতি মাসে হাজার হাজার ফাস্টারসন ভিউ ড্রোন তৈরি হচ্ছে, আর এর মূলে রয়েছে একটি চীনা কোম্পানি হোটেল রোবোটিক্স। এই চীনা বেসামরিক ড্রোন প্রস্তুতকারক কোম্পানিটি বলেছে যে তারা 2022 সালে রাশিয়ার কাছে বিক্রি বন্ধ করে দিয়েছে। তবুও অভ্যন্তরীণ নথিগুলো অন্য কথা বলছে। দেখা যাচ্ছে রুশ প্রকৌশলীরা 2025 সালেও হোটেল রোবোটিক্সের কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। নিষেধাজ্ঞার অধীনে এই ধরনের বিক্রি কি অবৈধ? হ্যাঁ, অবশ্যই, কিন্তু এর প্রয়োগ বেশ জটিল, বিশেষ করে মধ্যস্থতাকারীদের কারণে। কিছু যন্ত্রাংশ মালয়েশিয়ার মাধ্যমে আসে, কিছু দুবাইয়ের মাধ্যমে, আবার কিছু কাজাখস্তান বা কিরগিজস্তানের শেল কোম্পানির মাধ্যমে আসে। নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনা কোম্পানিগুলো যন্ত্রাংশ বিক্রি চালিয়ে যাচ্ছে। ইরানও চীনা অস্ত্রের ক্রেতা, আর এটি কেবল ইউক্রেন যুদ্ধে সীমাবদ্ধ নয়। অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে ইরানের অস্ত্রাগারেও চীনা অস্ত্র দেখা যাচ্ছে। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরান তার অস্ত্রাগারের ঘাটতি অনুভব করছিল। বেইজিং এখন সেই শূন্যস্থান পূরণ করছে। তারা ইরানের কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যাটারি পাঠাচ্ছে। এগুলি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা না হলেও ইরানের জন্য লক্ষ্য হলো তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোড়া লাগানো, এবং চীন সেই প্রক্রিয়ায় সহায়তা করছে। ইরান কিভাবে এর জন্য অর্থ পরিশোধ করছে? প্রতিবেদনগুলি ইঙ্গিত দেয় যে তারা অস্ত্রের বিনিময়ে তেল বিক্রি করছে। সুতরাং ইউক্রেন এবং ইরান দুটি ভিন্ন যুদ্ধক্ষেত্রে চীনা অস্ত্র দেখা গেছে। সর্বত্র চীনা অস্ত্র, মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা পর্যন্ত। আপনি যদি আরো বড় পরিসরে দেখেন তাহলে বুঝতে পারবেন চীনা অস্ত্র প্রায় সর্বত্রই রয়েছে। গাজায় চীনা ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র দেখা গেছে। সিরিয়া এবং লিবিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছেও চীনা তৈরি বিমান বিরোধী অস্ত্র রয়েছে। আফ্রিকায়, চাঁদ এবং সুদানে চীনা হার্ডওয়্যার পাওয়া যায়। মিয়ানমারে সামরিক বাহিনী এবং বিদ্রোহীরা উভয় পক্ষই চীনা রাইফেল ব্যবহার করে। এর মানে হলো কিছু সংঘাতে চীন উভয় পক্ষকেই সরবরাহ করছে। চীনের প্রতিরক্ষা রপ্তানিকারকরা একটি সহজ নিয়ম অনুসরণ করে। আপনি যদি আমাদের অর্থ প্রদান করেন, আমরা সরবরাহ করব। আর এই নীতি কর্তৃত্ববাদী শাসন এবং অর্থের সংকটে থাকা সরকারগুলোর কাছে খুবই আকর্ষণীয়। এই সরবরাহগুলির বেশিরভাগই গোপনীয়, হয় তৃতীয় পক্ষের ডিলার বা শেল কোম্পানিগুলোর মাধ্যমে সম্পন্ন হয়। চীনা অস্ত্রের মান এবং বৈশ্বিক কৌশল। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই অস্ত্রগুলো কি ভালো? এর উত্তর নির্ভর করে আপনি কাকে জিজ্ঞাসা করছেন তার উপর। চীন প্রায়শই যাকে রপ্তানি রূপ বলে তা সরবরাহ করে। এগুলি তাদের প্রধান অস্ত্রের কম উন্নত সংস্করণ, সস্তা এবং প্রচুর, তবে নির্ভরযোগ্যতা একটি সাধারণ অভিযোগ। এই চীনা অস্ত্রগুলোর সমস্যা রয়েছে। নাইজেরিয়ান সৈন্যরা তাদের চীনা ট্যাঙ্কগুলো ভেঙে যেতে দেখেছে। কিছু ক্ষেত্রে ক্লায়েন্টরা রাশিয়ান বা এমনকি পশ্চিমাদের কাছে ফিরে গেছে। কাগজে
কলমে চীন বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ফ্রান্সের পরে চতুর্থ স্থানে রয়েছে। মার্কিন প্যাট্রিয়ট ব্যর্থ, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানল আল উদেইদ ঘাঁটিতে। প্রায় 20 দিনের নীরবতা আর অস্বীকৃতির পর অবশেষে সত্য প্রকাশ পেল। কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদেইদে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে। মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়, যা এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র গোপন রেখেছিল। স্যাটেলাইট ছবি প্রকাশের পর পেন্টাগন এই ঘটনা স্বীকার করতে বাধ্য হয়েছে। গত 23 জুন 2025 তারিখে ইরান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলা ছিল ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ। ইরান এই অভিযানকে বিজয়ের আগমন নাম দিয়েছিল এবং হামলা চালানোর আগেই কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রকে পূর্ব সতর্কীকরণ দিয়েছিল। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল নিশ্চিত করেছেন যে 23 জুন আল উদেইদ বিমান ঘাঁটিতে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বাকি ক্ষেপণাস্ত্রগুলি মার্কিন ও কাতারি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছিল। সৌভাগ্যবশত এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্যাটেলাইট চিত্রে ঘাঁটির নির্দিষ্ট স্থানাঙ্কে কালো চিহ্ন দেখা গেছে, যা ক্ষেপণাস্ত্র আঘাত হানার প্রমাণ। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে ঘাঁটির ভেতরে মোতায়েন করা মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারেনি। গোপন রাখার চেষ্টা আর সত্যের প্রকাশ। প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতার এই হামলার বিষয়ে সম্পূর্ণ ভিন্ন বার্তা দিয়েছিল। তারা দাবি করেছিল যে সমস্ত ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং কোনো উল্লেখযোগ্য ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। 2020 সালে ইরাকের আল আসাদ ঘাঁটিতে ইরানের হামলার সময়ও একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন প্রথমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করা হলেও পরে আহতদের সংখ্যা স্বীকার করা হয়। আল উদেইদের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেল। গত 10 জুলাই 2025 তারিখে ইরান ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা যায় যে ঘাঁটির একটি রেডম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। প্যাট্রিয়টের ব্যর্থতার কারণ কি? যদিও বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার ক্ষেত্রে প্যাট্রিয়ট সিস্টেমের সাফল্য তার কার্যকারিতাকে তুলে ধরে, তবে একটি ক্ষেপণাস্ত্রকে থামাতে না পারা আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো সামনে এনেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর এড়িয়ে আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানল তার সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবে কিছু সম্ভাব্য কারণ ধারণা করা হচ্ছে। কৌশলগত বিষয় এবং উন্নত প্রযুক্তি। ইরান হয়তো রাডার এড়িয়ে যাওয়া প্রযুক্তি বা কৌশলগত দক্ষতা সম্পন্ন উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তারা এমন একটি পথ বা সময় বেছে নিয়েছে যা প্যাট্রিয়ট সিস্টেমের জন্য বাধা দেওয়া কঠিন ছিল। একাধিক লক্ষ্যবস্তু। যদি ক্ষেপণাস্ত্রটি একটি সমন্বিত আক্রমণের অংশ হয়ে থাকে, তাহলে প্যাট্রিয়ট সিস্টেম হয়তো একাধিক লক্ষ্যবস্তু দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছিল, যার ফলে একটি ক্ষেপণাস্ত্র পিছলে যেতে পারে। পূর্ব সতর্কতা। ইরানের পূর্ব সতর্কতা যদিও কূটনৈতিক প্রতিরক্ষার প্রতিক্রিয়ার সময় কমানোর জন্য ব্যবহার করা হতে পারে। অপারেশনাল বা প্রযুক্তিগত চ্যালেঞ্জ। প্যাট্রিয়ট সিস্টেমে অপারেশনাল বা প্রযুক্তিগত ত্রুটি অথবা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারি বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব থাকতে পারে। প্যাট্রিয়ট ত্রুটিহীন নয়, বিশেষ করে কম ট্রাজেক্টরি বা রাডার প্রতি ব্যবস্থা সহ আধুনিক ক্ষেপণাস্ত্রগুলির বিরুদ্ধে। রাডার কভারেজের ফাঁক। রাডার কভারেজের একটি অস্থায়ী ফাঁক বা ট্র্যাকিং সফটওয়্যারের ত্রুটিও ক্ষেপণাস্ত্রটিকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। আল উদেইদ ঘাঁটির গুরুত্ব। আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি। 1996 সাল থেকে মার্কিন বাহিনী এই ঘাঁটি ব্যবহার করছে। কাতারের রাজধানী দোহার প্রায় 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ঘাঁটিতে প্রায় 10,000 মার্কিন সেনা এবং কাতারের বিমান বাহিনী, যুক্তরাজ্য ও অন্যান্য মিত্রবাহিনীর সদস্যরা রয়েছে। এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ড অভিযানের জন্য একটি প্রাথমিক কেন্দ্র হিসেবে কাজ করে, যা আফগানিস্তান, ইরাক এবং সিরিয়ার মতো অঞ্চলে বিমান এবং সরবরাহ মিশনগুলিকে সমর্থন করে। 2024 সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতার ঘাঁটিতে মার্কিন উপস্থিতি আরও 1 দশকের জন্য বাড়ানোর জন্য একটি চুক্তি স্বাক্ষর করে, যা এর কৌশলগত গুরুত্ব তুলে ধরে। ঘাঁটির একটি গুরুত্বপূর্ণ অংশ হল রেডম, যা মডার্নাইজড ইন্টারন্যাশনাল টার্মিনাল (MET) স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাকে রক্ষা করে। এই সিস্টেমটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে এই ধরনের প্রথম এবং সামরিক কর্মী ও কমান্ডের মধ্যে নিরাপত্তা যোগাযোগ নিশ্চিত করে।